সেটা না হয় বুঝলাম, বাট আমাকে এটা বল যে মানুষ হানিমুনে যায় বিয়ের কিছু দিনের মধ্যে, তুই কি বিয়ে হওয়ার সাথে সাথেই তোর হাজবেন্ডকে ভালোবেসে ফেলবি? তাও এতটাই ভালোবাসা যে লাভ লক ব্রিজে গিয়ে তোদের ভালোবাসাটা তালাবদ্ধ করে আসতে চাস? বিয়ের কয়েকদিনের মধ্যে কাউকে এতটা ভালোবাসা সম্ভব? আবার না মানে হতেও তো পারে। হতে পারে মানুষটা এমন যে ওকে ভালো না বেসে থাকা যাবে না। ভালোবাসা জন্মানোর জন্য মাস বছর কিংবা যুগ লাগে না, যদি মানুষটা আমার মনের মতো হয়, যদি মানুষটা আমি ঠিক যেমনটা চাই তেমনটা হয়। সবচেয়ে বড় কথা হলো মানুষটা যদি আমার প্রতি কেয়ারিং হয়, তাহলে আমার মনে তার জন্য ভালোবাসা জন্মাতে মাস বছর যুগ কেন, মিনিটও লাগবে না। বাপরে, মনে তো হচ্ছে আমার পাশে ঈশানয়ে কোনো লাভ গুরু বসে আছে। তোকে আমি আসলে যতটা ছোট ভাবি, তুই কিন্তু ততটাও ছোট নোস। বিয়ে বাদ দিয়ে হানিমুনে কোথায় যাবি সেটা পর্যন্ত ভেবে রেখেছিস? ভাবা যায়? কেন? তোমার রাগ হচ্ছে আমি এসব ভেবে রেখেছি বলে? মোটেও না। তুই তোর হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবি না যাবি সেটা ভেবে রাখতেই পারিস। আমি এখানে রাগ করবো কেন? সেই ভালো। এমনিতেও রাগ জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তবে হ্যাঁ, তোদের হানিমুনের স্পন্সরটা কিন্তু আমি করব। তোর কোনো আপত্তি নেই তো? মোটেও না। উল্টো আমার তো খুশি লাগছে, আমার হাজবেন্ডের কতগুলো টাকা বেঁচে যাবে। আয়েশ আর ঈশা কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর ওরা হোটেলে এসে পৌঁছালো। আয়েশ গাড়িটা পার্কিং সাইডে রেখে ঈশাকে নিয়ে ভিতরে গেল। আরিফ তখন মেইন রোডে দাঁড়িয়ে গেস্টদের ওয়েলকাম করছিল। আয়েশ আর ঈশাকে দেখে ওর মুখের হাসিটা আরও একটু প্রশস্ত করে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। আরে শালা, এতক্ষণ পর আসার সময় হলো? কখন থেকে তোর জন্য ওয়েট করছি। আরিফের কথা শুনে আয়েশ হেসে বলল, আরে অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে। ভেবেছিলাম বিয়েতে আসবো বলে দুপুরেই অফিস থেকে বাসায় ফিরবো, কিন্তু দুপুরের পর পর একটা মিটিং পড়ে গেছিল, তাই দেরি হয়ে গেছে। তুই শালার মানুষ হলি না। সব সময় দেখো অফিস মিটিং এইসব নিয়েই পড়ে থাকিস। আমার তো ঈশার জন্য খারাপ লাগে। বিয়ের পর না জানি তুই। আরে আমার সাথে ঈশা এসেছে তো, ওর সাথে হাই হ্যালো কর। আরিফ বেশ বুঝতে পারছে আয়েশ কথা ঘোরাতে চাইছে, তাই সে ও আর কথা সেদিকে না নিয়ে ঈশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই ঈশা, কেমন আছো? জি ভাইয়া ভালো, তুমি কেমন আছো? এই তো, যেমন দেখছো। এসো, ভিতরে এসো। আয়েশ আয়, আর লাগেজটা এদিকে দে। তুই ঈশাকে নিয়ে যা, আমি আসছি। লাগেজটা তো দিয়ে যা, আমি ওটা সামলে রাখবো। সমস্যা নেই, তুই যা, আমি ওটা রেখে দেবো। আর ঈশা, এদিক সেদিক ঘোরাঘুরি করিস না, আনহার সাথে বসে থাকিস আমি না আসা অবধি, ওকে? আচ্ছা। আয়েশ চলে গেল। আরিফও ঈশাকে নিয়ে ভেতরে চলে গেল। আনহা তো ঈশাকে পেয়ে বেশ খুশি। ঈশাকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলল, আরে ঈশা যে, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। তুমি জানো, তুমি আসে আমি কতটা খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমার বিয়েতে আসার জন্য। আমি তো ভেবেছিলাম আয়াশ ভাইয়া তোমাকে আনবে না। আমি খুব খুশি হয়েছি ভাইয়া তোমাকে এনেছে। তাই আয়াশ ভাইয়া কোথায়? জানি না কোথায় গিয়েছে, আসছি বলে কোথায় চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আয়াশ ভাইয়া তো আরিফ ভাইয়াদের সাথে থাকবে। তুমি আমাদের সাথে আছো, সেটাই অনেক। কি রে ভাইয়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ও, বুঝতে পেরেছি। ঈশাকে দেখে রাখতে বলবি, তাই তো? নিশ্চয়ই আয়াশ ভাইয়ের অর্ডার এটা। তুই নিশ্চিন্তে যা। আর আয়াশ ভাইয়াকে বলিস ওনার জিনিস আমি একদম সেফ রাখবো। তুই একটু বেশিই বকবক করিস। আসার পর থেকে শুধু কথাই বলছিস। ঈশাকে নাস্তা দে, আমি বাইরে যাচ্ছি। ওকে। আরিফ চলে গেল। আনহা ঈশাকে বসিয়ে ওর সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর ঈশাকে বসিয়ে ওর জন্য নাস্তা আনতে গেল। ঈশা আসার পর থেকে ডিনার অবধি পুরোটা সময় আনহার সাথেই ছিল। আসার পর থেকে আয়েশের সাথে ওর আর দেখাও হয়নি, শুধু ডিনার করার সময় একবার দেখেছিল, সেটাও একটু করে। ঈশা ডিনারও করেছে আনহা আর ওর ফ্রেন্ডের সাথে। ডিনারের পর্ব শেষ হতে না হতে ইতোমধ্যে নাচ গানের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। সবাই স্টেজের সামনে বসে সেগুলো উপভোগ করছে। ঈশাও আনহা আর ওর ফ্রেন্ডের সাথে বসে বসে সেগুলো দেখছে। আরিফও একপাশে দাঁড়িয়ে নাচ গান দেখছিল। তখনই সেখানে আয়েশ আসে। আয়েশকে এত সময় পর দেখতে পেরে আরিফ হেসে বলল, কিরে, ডিনার করে কোথায় চলে গিয়েছিলি? একটা কাজে গিয়েছিলাম। আচ্ছা শোন না, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তেমন কিছু না, আমি ঈশার পাশে গিয়ে বসলে তুই জাস্ট আমি যাওয়ার কিছুক্ষণ পর পর যাবি আর বলবি উপরে রুম আছে, আমরা যেন গিয়ে শুয়ে পড়ি। কি বলছিস? তোরা এত তাড়াতাড়ি শুয়ে পড়বি? এখন তো সবে 11টা বাজে, এখনো ঘুমাবি?
আরে আমার জন্য না, আমি হলে তো পুরো রাত কাটিয়ে দিতাম। ঈশার জন্য বলছি, ও না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে। ও, কিন্তু আয়েশার উপরে ফ্ল্যাটগুলো তো আমরা বুকিং করিনি। সেগুলো নাকি কাপলদের জন্য দেওয়া হয়, তাও অনেক দামে। তাই আমরা সেগুলো বুক করিনি। তুই এক কাজ কর না, আমাদের বাসা তো কাছেই আছে, সেখানে চল। তোদের নামিয়ে দিয়ে আমি না হয় আবার চলে আসবো। আরে এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি, রুমও ম্যানেজ করে নিয়েছি। আমি হোটেলের ওনারের সাথে কথা বলে নিয়েছি, তুই শুধু ঈশার সামনে গিয়ে কথাটা বললেই হবে। কি বলছিস? রুমও ম্যানেজ হয়ে গেছে? রুমগুলো তো অনেক দাম দিয়ে বুক করতে হয়। একটা রাতের জন্য শুধু শুধু এতগুলো টাকা ফেলে দিবি? আরে বেশি টাকা কোথায়, জাস্ট 120 lakhs। আর ইউনো না, ঈশার জন্য এসব সামান্য। তুই শুধু আমার একটা কাজ করে দে, বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, এই চাবিটা রাখ, আমাদেরকে রুমের চাবি দিতে হবে না তোর। তুই এত তাড়াতাড়ি শুয়ে যাবি? তোকে তো আমি আগেই বলেছি, ফ্রেন্ডের জন্য ব্যান্ড ভাড়া করেছি। 12টার পর ব্যান্ডের গান শুরু হবে। আর তুই তো ব্যান্ডের গান অনেক ভালোবাসিস। এক কাজ করিস, ঈশা ঘুমিয়ে পড়লে তুই বাইরে তালা লাগিয়ে চলে আসিস। পাগল হয়েছিস? ঈশাকে একা একটা রুমে রেখে আমি নিচে আসবো? ওর থেকে আমার কাছে ব্যান্ডের গান শোনা বেশি হয়েছে নাকি? ওকে রুমে রেখে আমি ব্যান্ডের গান শুনতে আসলে আমি রুমে গিয়ে দেখবো পাগলিটা ভয়ে না ঘুমিয়ে বসে বসে কাঁদছে। আমি ওকে নিয়ে কোনো রেস্ট নিতে চাই না, তাই তোকে যেটা বলেছি সেটা কর। আয়েশের কথা শুনে আরিফ দুষ্টু হেসে বলল, আমার কিন্তু এবার ডাউট হচ্ছে, তুই শালা এখানে বিয়েতে এসেছিস নাকি হানিমুন করতে? একে তো মাত্র একটা রাতের জন্য 1,20,000 টাকা দিয়ে একটা রুম নিয়েছিস, তার উপর এখন আবার 11টা বাজতে না বাজতে রুমে যেতে চাচ্ছিস। মতলবটা কি? শালা, আমাদেরকে নির্ঘুম রাখার প্ল্যান করে এখন বলছিস হানিমুন করতে এসেছি, তাই না? ঈশার সামনে কথাটা বলিস, তোর আর আমার দুজনেরই গলার টিপে ধরবে। শালা, আমি যাচ্ছি, 3 মিনিটের মধ্যে আসবি, নয়তো ম্যাডামকে আমার কোলে করে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। আয়েশ আরিফের কাছ থেকে এসে এবার এশার পাশে চেয়ারে বসে পড়ল। তারপর ঈশার দিকে একটু ঝুঁকে বলল, ঘুম পাচ্ছে? একটু একটু। আচ্ছা তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা কাজে গিয়েছিলাম। কেন, আমাকে মিস করছিলি বুঝি? আমার বইয়েই গেছে, কোথাও দেখতে পাইনি তাই জিজ্ঞেস করছি। তখনই পাশ থেকে তানহা বলল, আরে ভাইয়া, শুধু কি ঈশার সাথে ফিসফিস করলে হবে? এখানে কিন্তু আমরাও আছি। ফিসফিস করে কি বলছো আমাদেরকেও বলো, নাকি রোমান্টিক কথাবার্তা হচ্ছে দুজনের মাঝে? হুম হুম। আরে না না না, তেমন কিছু না, জাস্ট ঈশাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। তখনই ওদের কাছে আরিফ আসলো। তারপর আয়েশ যেভাবে বলেছিল ঠিক তেমনটাই করলো। ঈশা ঘুম পাচ্ছে? না না ভাইয়া, ঘুম কেন পাবে? বললেই হলো। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার ঘুম পাচ্ছে। চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে দেখো। আয়াস, যা, ঈশাকে নিয়ে উপরে চলে যা। উপরে গিয়ে তোরা ঘুমাতে পারবি। তারপর পকেট থেকে চাবিটা বের করে আয়েশের দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, চাবিটা নে। চাবিতে রুম নাম্বার দেওয়া আছে। ঈশা, আয়েশের সাথে রুমে চলে যাও। তোমার যে ঘুম পাচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি। আয়েশ সৌজন্যতা বজায় রাখতে বলল, আরে আমি তো ভাবছিলাম আজ সারা রাত না ঘুমিয়েই কেটে দেবো, তুই আবার চাবি নিয়ে আসলি কেন? তোর জন্য কে চাবি এনেছে? আমি তো ঈশার জন্য এনেছি। আমার বোনটা সারা রাত না ঘুমিয়ে থাকবে সেটা কি করে হয়? যা, ওকে নিয়ে রুমে যা। আয়েশ চাবিটা হাতে নিয়ে বলল, ওকে, তুই যখন এত করে বলছিস, তোর কথা তো আর ফেলতে পারি না। ঈশা, চল রুমে যাওয়া যাক। আফটার অল আরিফ এসে বলেছে। আরিফ আসছি তাহলে, মানতেই হবে, তুই কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছিস। লাস্ট কথাটা আয়েশ আরিফের কানে কানে বলছে। আরিফ হেসে বলল, তুইও কিন্তু কম যাস না, এখন যা। গুড নাইট। আর হ্যাঁ, আসছি। ভেবেছিলাম তোমার নাচ দেখবো, কিন্তু তোমার ভাইয়া সেটা আর দেখতে দিল না। গুড নাইট। আয়েশের কথা শুনে আনহাও হেসে বলল, গুড নাইট ভাইয়া। ঈশা গুড নাইট। গুড নাইট। আয়েশ আর ঈশা চলে গেল সেখান থেকে। ওরা চলে যেতেই আনহা বলল, ভাইয়া, এটা কি হলো? আমি তো জানতাম আয়াস ভাইয়া ঈশাকে ভালোবাসে, এখন তো মনে হচ্ছে তুইও ভালোবাসিস ঈশাকে। মানে, আমি ঈশাকে ভালোবাসতে যাব কেন? তাহলে ঈশার জন্য রুমের চাবি নিয়ে আসলি কেন? তুই তো বলেছিলি ওপরের রুমগুলো বুক করা যাবে না, ওইগুলো নাকি কাপল রুম। ওইগুলো নাকি একটা রুম মাত্র এক রাতের জন্য নিতে হলে 1 লাখ টাকার ওপরে পড়ে। ভালো না বাসলে এত দাম দিয়ে রুম বুক করলি কেন?
তুই পাগল হয়ে গেছিস? আমি কেন রুম বুক করতে যাব? আয়েশ বুক করেছে রুম। আর আয়েশে থাকতে ঈশাকে ভালোবাসার সাহস কারো আছে? কেটে পিস পিস করে বুড়িগঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে। কি বলিস? আয়েশ ভাইয়া রুম বুক করেছে? হুম, তাও কত টাকা জানিস? কত টাকায়? 1,20,000 টাকা দিয়ে, শুধুমাত্র ঈশার জন্য। ঈশা না ঘুমালে শরীর খারাপ করবে, তাই এত টাকা দিয়ে রুম বুক করেছে। অবশ্য ওর কাছে টাকা ম্যাটার করে না, ওর কাছে তো শুধু ঈশা কিসে ভালো থাকবে সেটাই ম্যাটার করে। এবার বুঝেছিস ঈশাকে কে ভালোবাসে, আমি নাকি আয়াস? বুঝেছি। আর তুমি ভালোবাসো ওটা আমি মজা করেছিলাম, যাতে তুমি সত্যিটা বলো। কারণ আমি তো জানি আয়েশ ভাই ঈশাকে কতটা ভালোবাসে। হারামি, কাল বিয়ে আর আজকেও বড় ভাইয়ের সামনে মজা করছিস? ফাজিল কথাকার। এটা বলে আরিফ সেখান থেকে চলে গেল। আরিফ চলে যেতেই আনহার এক ফ্রেন্ড বলল, আনহা, তুই যে বলছিস আরিফ ভাইয়ার বন্ধুটা ঈশাকে ভালোবাসে, তোর ভাইয়ার বন্ধুটা ঈশার কি হয় রে? চাচাতো ভাই, আই মিন ঈশার বড় আব্বুর ছেলে। ও, আমি মনে করেছিলাম ওরা ভাই বোন, কিন্তু তুই যখন আরিফ ভাইয়ার বন্ধুটাকে দুষ্টুমি করলি তখন বুঝতে পারলাম যে ওরা ভাই বোনের সম্পর্ক হলে ওদের সম্পর্কটা ভিন্ন, ওদের মধ্যে কিছু তো একটা আছে। আর এখন আরিফ ভাই আর তোর কথা শুনে সবটা বুঝলাম, তাই জিজ্ঞেস করেছি। আচ্ছা, আরিফ ভাইয়ার বন্ধুটা ঈশাকে অনেক ভালোবাসে তাই না? সে আর বলতে, নিজের থেকেও বেশি ভালোবাসে। শুনলি না ভাইয়া কি বললো? শুধুমাত্র ঈশার জন্য 1,20,000 টাকা দিয়ে একটা রুম বুক করেছে। সো সুইট। আরিফ ভাইয়ার বন্ধুটা অনেক রোমান্টিক তাই না? নয়তো এত টাকা দিয়ে কেউ রুম বুক করে, তাও আবার একটা রাতের জন্য? তোর কি মনে হচ্ছে আয়েশ ভাইয়ের রোমান্স করার জন্য রুম বুক করেছে? তা নয় তো কি। তুই ভুল ভাবছিস। আয়েশ ভাইয়ের রোমান্স করার জন্য নয়, শুধুমাত্র ঈশা ঘুমাবে বলে রুমটা বুক করেছে। আরিফ ভাইয়া কি বলেছে শুনিসনি? ঈশা না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে, আর তাই আয়েশ ভাইয়ের রুমটা বুক করেছে। কি, শুধুমাত্র ঘুমানোর জন্য এত টাকা দিয়ে রুম বুক করেছে? এবার ভাব মানুষ কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। সেটাই, মানতেই হবে আরিফ ভাইয়ার বন্ধুটা ঈশাকে অনেক ভালোবাসে। আচ্ছা, সবটা বুঝলাম, কিন্তু এটা বুঝে আসছে না যে যদি রুমটা আরিফ ভাইয়ার বন্ধুই ঠিক করে তাহলে উনি নিজেই তো কাউকে কিছু না বলে ঈশাকে রুমে নিয়ে যেতে পারতো। কিন্তু আরিফ ভাইয়া যেতে বললো কেন? তোরা আয়েশ ভাইয়াকে চিনিস না তাই প্রশ্ন করছিস, কিন্তু আমি তো আয়েশ ভাইয়াকে চিনি। আসলে আয়েশ ভাইয়া যে ঈশাকে ভালোবাসে সেটা আয়েশ ভাইয়া কখনো ঈশার সামনে প্রকাশ করে না। ইনফ্যাক্ট আয়েশ ভাইয়া যদি ঈশাকে 1,00,00,000 টাকার একটা চেক দিতেও ইচ্ছে করে না, কিন্তু আয়েশ ভাইয়া নিজের হাতে দেবে না সেটা। তাই এখানেও তেমনটাই হয়েছে। আয়েশ ভাইয়া বোধহয় ভাইয়াকে চাবি দিয়ে এমনটা করতে বলেছে, যাতে ঈশা কোনো রকম বুঝতে না পারে। কি বলছিস? ওকে এতটা ভালোবাসে আর ওকে কিনা বুঝতে দেয় না? এখনকার ছেলেরা যে এতটুকু ভালোবাসে না, তার চেয়ে ভালোবাসার নাটক করে বেশি। আর উনি কিনা এতটা ভালোবাসার পরেও গোপন করে। আর সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। ও এম জি, এখনো এমন মানুষ আছে? তবে একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু আরিফ ভাইয়ের বন্ধুটাকে দেখে ক্রাশ খেয়েছিলাম, ভেবেছিলাম লাইন মারবো, কিন্তু এখন হতাশ হলাম। পাশ থেকে আরেকজন বলে উঠল, আমিও। ছেলেটা কিন্তু সেই লেভেলের হ্যান্ডসাম। ক্র্যাশ খেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এভাবে হতাশ হতে হবে ভাবতে পারেনি। এভাবে এক এক করে আনহার সব ফ্রেন্ডরাই আয়েশের উপর ক্র্যাশ খাওয়ার বর্ণনা দিতে লাগলো। আনহা তো ওদের কথা শুনে হাসতে হাসতে শেষ। ওর ফ্রেন্ডরা যে আয়েশ ভাইয়ের উপর এভাবে ক্র্যাশ খাবে সেটা ভাবতেও পারেনি আনহা। আয়েশ আর ঈশা উপর এসে সোজা রুমে চলে আসলো। রুমে ঢুকে ঈশা তো পুরোই হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ রুমটা কোনো সাধারণ রুমের মতো না, রুমটা অনেক বেশি সাজানো গোছানো, সেই সাথে হরেক রকম লাইটিং করা। এশার কেমন যেন খটকা লাগলো, তাই আয়েশকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, রুমটা এমন সাজানো গোছানো কেন? আয়েশ গায়ের কোটটা খুলে রেখে গলার টাইটা ঢিলে করছিল। তখন ঈশার কথা শুনে আয়েশ রুমের চারপাশে চোখ বুলালো, সাথে সাথে আয়েশের রাগ উঠে গেল। এই হোটেল ম্যানেজারটাও না, বললাম যে রুম যেন কোনো রকম সাজানো না হয়, তারপরে এগুলো করার কি দরকার ছিল? বিছানাটা সাজায়নি, আর ঈশা তো আমাকে আস্ত খেয়ে ফেলতো। কি হলো, কিছু বলছো না যে? আরে এগুলো হোটেল রুম না, তাই এরকম সাজানো গোছানো কেন? তোর কি কোনো রকম প্রবলেম হচ্ছে? না, সেটা নয়, আমি এমনিই বলছিলাম। তবে রুমটা কিন্তু বেশ সুন্দর। পছন্দ হয়েছে তোর? পছন্দ হওয়ার কি আছে?
আমি কি এখানে সারা জীবন থাকবো নাকি? একটা রাতেরই তো ব্যাপার, তবে ভালো লাগছে। তখন ঈশার চোখ পড়ল বিছানার অন্য পাশে দেয়ালের পাশে থাকা লাগেজটার দিকে। সে কি, আমাদের লাগেজটাও তো দেখছি এখানেই আছে। আমি তো আরো ভাবলাম লাগেজটা কোথায় রেখে এসেছো তুমি। আমি রাতে কাপড়টা চেঞ্জ করতে পারবো কিনা। আজ টি শার্ট গায়ে দিতে দিতে বলল। আমি তো ওটা স্টেজের পেছনে রেখেছিলাম, মনে হয় আরিফ এনে রেখে দিয়েছে। আচ্ছা, এক কাজ কর, তুই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নে। গাউন পরে ঘুমাতে পারবি না, তুই লাগেজ থেকে কাপড় বের কর, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। এটা বলে আয়াস ওয়াশরুমে চলে গেল আর ঈশা লাগেজটা নিয়ে বসলো সেখান থেকে কাপড় নেবে বলে। এরপর আয়াস বেরিয়ে আসলে ঈশা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর প্রায় মিনিট 10 পর বেরিয়ে আসলো। ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আয়াস শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ঈশা হাতে থাকা টাওয়েলটা স্ট্যান্ডে মেলে দিয়ে বিছানায় এসে বসলো। আচ্ছা, আরিফ ভাইয়া কি পাগল? আয়াস মোবাইলে মনোযোগ রেখেই বলল। কেন, কি হয়েছে? না মানে আমাকে ঘুমানোর জন্য অহনার রুমে যেতে না বলে তোমার সাথে একই রুমে পাঠালো কেন? আমি তো অহনার সাথেও থাকতে পারতাম। কেন, কালো তো আমার বুকে মাথা রেখে ঘুমালি, আজ আমার সাথে থাকতে প্রবলেম কোথায়? বিষয়টা আমাকে নিয়ে নয়, বিষয়টা হলো সবাই কি ভাববে সেটা নিয়ে। আমরা দুজন ছেলে মেয়ে একা একটা রুমে থাকলে সবাই কি ভাববে বলো তো? তুই কি মানুষের হাতে ভাত খাস? আজব তো, আমি মানুষের হাতে ভাত খেতে যাব কেন? যদি মানুষের হাতে ভাত না খাস তাহলে মানুষ কি ভাববে সেটা নিয়েও ভাবার দরকার নেই। এত না ভেবে এসে শুয়ে পড়। আসার সময় গাড়িতে তো খুব ঘুমানো নিয়ে চিন্তা করছিলি, এখন ঘুমানোর জন্য রুম পেয়ে চিন্তা শেষ নেই, তাই না? এসে শুয়ে পড়। ঈশার কিছু না বলে বিছানায় উঠে শুতেই যাবে, তখনই আয়েশ বলল। সে কি, সোয়েটার পরে শুবি নাকি? শীত করছে তাই সোয়েটার খুলিনি। শীত করলে কম্বল গায়ে দে, সোয়েটার খুলে ফেল। আমি যখন সোয়েটার আনতে বলেছিলাম তখন তো খুব বলেছিলি শীত করবে না, এখন শীত করছে কেন? আমি ভেবেছিলাম শীত করবে না, তাই আনতে চাইনি আর কি। এত শীত করবে জানতাম নাকি। এই জন্যই লোকে বলে গুণীজনদের কথা অমান্য করতে হয় না। আসছে আমার গুণীজন। বক বক না করে সোয়েটার খুলে শুয়ে পড়, প্রয়োজনে কম্বল গায়ে দিস। আয়েশের কথায় ঈশা সোয়েটারটা খুলে রেখে দিয়ে বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ঈশাকে এভাবে বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুতে দেখে আয়েশ ধমকে উঠল। বিছানা কি কম পড়েছে? এভাবে এক পাশে গিয়ে শুয়েছিস কেন? মাঝখানে এসে শো, নয়তো পড়ে গেলে পরে আমাকেই বকা শুনতে হবে। আচ্ছা, তোমার শীত করে না? বাড়িতেও কখনো সোয়েটার পরো না, এখানেও দেখছি সোয়েটার পরনি। তোমার শরীরে কারেন্ট আছে নাকি? তুই বেশি বক বক করিস, তাই তোর বেশি শীত করে। আমি কি তোর মতো বক বক করি নাকি সব সময়? এই জন্য আমার শীত করে না। আচাররা, এটা কোনো রিজন হলো? তোর রিজন জানার দরকার নেই, তুই বরং চুপচাপ ঘুমা, সেটাই ভালো হবে তোর জন্য। ঈশা কিছু না বলে আর একটু মাঝখানে করে শুলো। তারপর আয়েশের দিকে তাকিয়ে বলল। তারপরেও ঈশা থামেনি। আয়েশের সাথে এটা সেটা নিয়ে বকবক করতেই লাগলো। আর বকবক করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল। ঈশা ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে আয়েশ এবার মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে ঈশা আর ওর মাঝখানের দূরত্বটা কমিয়ে ঈশার গা ঘেঁষে শুয়ে কম্বলটা নিজের গায়েও জড়িয়ে নিল। আরও আগেই গায়ে দিত, কিন্তু ঈশা জেগে থাকা অবস্থায় ও যদি কম্বল গায়ে দিতে চাইতো তাহলে ঈশা গায়ে দিতে চাইতো না। তাই ঈশাকে ঘুমিয়ে পড়তে দেখে ঈশার কম্বলের ভিতর ঢুকে পড়ল। আয়েশ কম্বলের ভিতরে ঢুকতে দেরি হয়েছে, কিন্তু ঈশার ওর বুকে মাথা রাখতে দেরি হয়নি। আয়েশের গায়ের উষ্ণতা পেয়ে ঈশা ঘুমের ঘুরে আয়েশের বুকে মাথা রেখে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশার কাণ্ড দেখে আয়েশ মুচকি হাসলো। ফাঁকলি, জেগে থাকলে আমাকে দূরে ঠেলবে আর ঘুমের মধ্যে আমার বুকে মাথা রাখবে। ওর বাচ্চামো স্বভাবগুলো আর গেল না, কিভাবে শক্ত করে জড়িয়ে ধরেছে দেখো। ফাঁকলি কোথাকার। কথাগুলো নিজ মনে ভেবে আয়াস ঈশার মাথায় ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। প্রায় মিনিট 10 অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন দেখলো ঘুম আসছে না, আয়াস ঈশাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে পাশ থেকে মোবাইলটা নিয়ে অয়নকে কল দিল। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। আয়াস কিছু বলার আগে ওপাশ থেকে অয়ন বলল। কিরে শালা, এত রাতে আমাকে মনে পড়লো যে? আরে ঘুম আসছিল না, তাই ভাবলাম তোকে কল দেই। ঘুম আসছিল না মানে? তোর না বিয়েতে যাওয়ার কথা ছিল, যাসনি? আরে বিয়েতে এসেছি। তাহলে তুই যে বললি ঘুম আসছে না, বিয়েতে গিয়ে কেউ ঘুমায় নাকি? আরে এসব ছাড়, তুই জানিস এখন আমি কোথায়? না বললে জানবো কি করে? তাহলে শোন, আমি এখন না, আমি না, আমরা এখন সুইট মুনের 105 নম্বর রুমে। কি?
তোরা নাকি বিয়েতে গিয়েছিস, তাহলে ওখানে কি করছিস? আরিফদের বিয়েটা এখানেই অ্যারেঞ্জ করেছে, তাই আর কি আমরা এখানে। ওরা কি পুরো রিসোর্ট বুক করে নিয়েছে? না মানে আমি যতটুকু জানি যে তুই যে রিসোর্টটার কথা বলছিস সেটা 3 তলা বিশিষ্ট। নিচেরটা শুধুমাত্র যে কোনো ধরনের অকেশনের জন্য, যেটার নাম সুইট কনভেনশন। আর উপরের 2য় এবং 3য় তলাতে কাপল রুম বুকিং দেওয়া হয়। বেশিরভাগ মানুষ তো সেখানে হানিমুন করতেই যায়, যেটার নাম সুইট মুন। তাই বলছিলাম যে ওরা কি পুরো রিসোর্টই বুক করে নিয়েছে? আরে না, ওরা শুধু গ্রাউন্ড ফ্লোরটাই বুক করেছে, আমাদের রুমটা ওরা বুক করেনি, আমি বুক করেছি। কি ব্যাপার? মনে হচ্ছে আমি কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। বাই এনি চান্স তোরা আরিফের বোনের বিয়েতে গিয়ে নিজেরা হানিমুন করেছিস না তো? নয়তো এত এক্সপেন্সিভ রুমগুলো তো আর বুক করতিস না, তাই না? যদি হানিমুন করার উদ্দেশ্য না থাকতো তাহলে তো আরিফদের বাসায় চলে যেতিস। ওখান থেকে তো ওদের বাড়ি তেমন দূরেও না। ব্যাপার কি মামা? কি যে বলিস না তুই, আমি এসব ছোটোখাটো হোটেলে হানিমুন করবো নাকি? আমি হানিমুন করতে যাবো সুইজারল্যান্ডে। এত জায়গা থাকতে সুইজারল্যান্ড কেন? কারণ ম্যাডাম সেখানে গিয়ে লাভলক ব্রিজে আমাদের ভালোবাসাটা তালাবদ্ধ করতে চায়। তুই কি করে জানলি সেটা? আজ আসার সময় গাড়িতে কথা বলার ফাঁকে জেনে নিয়েছিলাম। বাহ বাহ, তুই তাহলে বিয়ের আগেই হানিমুনে কোথায় যাবি সেটা ঠিক করে নিয়েছিস। তা ঈশা কি বলেছে? ও তোকে ভালোবাসে আর তোকে নিয়েই সুইজারল্যান্ড যেতে চায়? সব কথা কি আর মুখে বলতে হয়? হিন্দিতে একটা কথা আছে, শুনিসনি? সমঝদার সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। বুঝেছিস? বুঝলাম। তা ঈশা কোথায় এখন? ম্যাডাম আমার বুকের উপর মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে। ও, তার মানে ঈশার যত নির্ঘুম থাকতে না হয় তার জন্যই এত দাম দিয়ে রুমটা বুক করেছিস, রাইট? হুম, যদি ওর ঘুমের জন্যই হয় তাহলে রুম বুক করার কি দরকার ছিল? আরিফদের বাড়ি তো কাছেই ছিল, সেখানে চলে যেতিস। আরে আমি হলে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু ঈশার জন্য এটা করতে হয়েছে। অবশ্য আরিফ বলেছিল ঈশাকে নিয়ে ওদের বাসায় চলে যেতে, কিন্তু তুই তো জানিসই ও বেশি জার্নি টলারেট করতে পারে না। বেশি জার্নি করলে ও অসুস্থ হয়ে পড়ে। এমনিতেও একবার গাড়িতে করে এতদূর পথ এসেছে, তার উপর আবার ডিনারে বিরিয়ানি খেয়েছে। এখন আবার যদি ওকে ঘুমানোর জন্য আফিফদের বাসায় নিয়ে যাই, নির্ঘাত গাড়িতে বমি করে দিবে। তাই আমি কোনো রিস্ক নেইনি। জানিসই তো ঈশার থেকে অন্য কিছু আমার কাছে ম্যাটার করে না, এ তো সামান্য কয়েকটা টাকা। তা তুই না বলেছিলি আরিফ ব্যান্ড দল ভাড়া করেছে? আর আমি যতটুকু জানি যে তুই ব্যান্ডের অনেক গান পছন্দ করিস। সো ঈশা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তুই তো নিচে চলে যেতে পারিস, তাই না? আফটার অল ব্যান্ডের গান হবে বলে কথা। তুইও কি আরিফের মতো পাগল হয়ে গেছিস? মানে? মানে হলো আরিফও আমাকে বলেছিল ঈশা ঘুমিয়ে গেলে আমি যেন নিচে যাই। আচ্ছা তুই জানিস না আমি ঈশাকে নিয়ে কতটা পজিটিভ। ওকে একা রুমে রেখে আমি নিচে যাব, তুই সেটা ভাবলি কি করে? আমি যদি ম্যাডামকে রেখে নিচে চলে যাই আর ম্যাডাম যদি ঘুম ভেঙে আমাকে পাশে না পায়, তাহলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আর তাছাড়া ঈশা কাছে থাকলে আমার এসব ব্যান্ড ট্যান্ডে কোনো ইন্টারেস্ট নেই। তুই বলে কথাটা বলছিস? তোর জায়গায় অন্য কেউ হলে ঘুমের মধ্যে রেখেই চলে যেত। সেটা আমিও জানি, আর এটাও জানি ওকে আমার মতো করে কেউ ভালোবাসবে না, চাইলেও পারবে না। এনিওয়ে এখন রাখছি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। গুড নাইট। গুড নাইট। বলেই আয়েশ কল কেটে দিয়ে কান থেকে ব্লুটুথটা খুলে বালিশের পাশে রেখে দিল। তারপর ঈশার মুখের দিকে তাকাতেই দেখলো বরাবরের মতো ঈশার মুখ থেকে লালা পড়ছে। আয়েশ হাসলো। লে, আজকেও আমার টি শার্টটা ভিজিয়ে একাকার করে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। পাগলি। বলতে বলতে আয়েশ টিস্যু দিয়ে ঈশার মুখ থেকে লালাগুলো মুছে দিল। দেখতে দেখতে প্রায় মাস দুয়েকের মতো কেটে গিয়েছে। আয়েশ আর ঈশার দিনগুলো বেশ কাটছে। এরই মধ্যে ঈশার এক্সামও হয়ে গেছে। এক্সাম শেষ হয়ে যাওয়ায় ঈশাও বেশ খুশি, কারণ আয়েশের তদারকিতে ঈশার প্রত্যেকটা এক্সামই ভালো হয়েছে। আর হবেই না বা কেন, ঈশার প্রত্যেকটা এক্সামের পড়া আয়েশ কমন করে দাগিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় কথা হলো আয়েশ নিজে বসে ঈশাকে পড়িয়েছে। বলতে গেলে যে কয়দিন ঈশার এক্সাম ছিল সেই কয়দিনও অফিস থেকে ঈশাকেই বেশি সময় দিয়েছে। তাই ঈশার এক্সামগুলো খুব ভালোভাবে শেষ হয়েছে। রোজকার মতো আজও সবাই ডিনার করে যে যার রুমে চলে গিয়েছে। কলেজ যেতে হয় না বলে ঈশা এখন আগের মতো তাড়াতাড়ি ঘুমায় না, কিছু সময় মোবাইল দেখে তারপর ঘুমায়। বরাবরের মতো আজও ঈশা শুয়ে শুয়ে মুভি দেখছিল। তখনই হঠাৎ ওর মোবাইলটা একটা আননোন নাম্বার থেকে কল আসে।
এসা বার কয়েক নাম্বারটা ভালো করে দেখেও চিনতে পারলো না কার নাম্বার, তাই কলটা রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে ইতোমধ্যে 2বার রিং হয়ে কেটে গিয়েছে। এত রাতে আমাকে আবার কে কল দিচ্ছে? নাম্বারটাও তো চিনতে পারছি না। তখনই আবারও মোবাইলটা বেজে উঠল। আচ্ছা, কেউ যদি কোনো দরকারে কল করে একবার রিসিভ করে দেখি। যদি মনে হয় রং নাম্বার তখন না হয় ব্লক করে দিব। হ্যাঁ, এটাই ঠিক হবে। রিসিভ করে দেখি কে কল করছে এতবার। কথাগুলো নিজ মনে ভেবে কলটা রিসিভ করলো ঈশা। হ্যালো। সাথে সাথে ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। আপনি কি ঈশা বলছেন? জি বলছি। আপনি কে? আমাকে আপনি চিনবেন না। চিনবই না যখন কল দিয়েছেন কেন? আরও নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? আপনি আয়েশার চাচাতো বোন, রাইট? কেন? কেন সেটা সময় হলে জানতে পারবেন। আগে আপনি শুধু এতটুকু বলুন যে আয়েশ ছেলেটিকে আপনি কতটুকু ভালোবাসেন। এটা কেমন কথা? আর আমি আপনাকেই বা কেন বলবো সেটা? দেখুন, আমি আপনাকে চিনি না, তাই খুশি হব যদি আপনি কলটা কেটে দেন, নয়তো আমি কাটতে বাধ্য হব। আরে কুল কুল, এত হাইপার হচ্ছেন কেন? আগে যেই জন্য কল করেছি সেটা তো শুনুন। আপনি কি বা বলবেন, আর আমি আপনার কথা শুনবই বা কেন? শুনবেন শুনবেন, যদি আমি যেই কারণে কলটা দিয়েছি সেই কারণটা জানতে পারেন তাহলে কল কাটার জন্য আর এইভাবে তাড়াহুড়া করবেন না। উল্টে আমি যাতে লাইনে থাকি তার জন্য রিকোয়েস্ট করতে থাকবেন। আপনার রাজারা বকা শেষ? যদি শেষ হয়ে থাকে তাহলে কলটা কাটলাম। ওকে, কল কেটে দিন। তার আগে আমার কথাটা শুনুন। আয়েশ আপনার চাচাতো ভাই হয় না? উনি এখন আমাদের কবজায়। সাথে সাথে এসে চেঁচিয়ে উঠল। হোয়াট? কি যা তা বলছেন আপনি? যা তা নয়, একদম ঠিক বলছি। আয়েশ এখন আমাদের কাছে বন্দি আছে। যদি বিশ্বাস না হয় ওনার রুমে গিয়ে দেখে আসুন, তারপর আমাকে কল দিন। বাই। সাথে সাথে ঈশা লাফ দিয়ে শোয়া থেকে উঠে দৌড়ে আয়েশের রুমে চলে গেল। ঈশার মনে এতক্ষণ যেই সাহসটা ছিল সেটা যেন মুহূর্তেই উদাও হয়ে গেছে। আয়েশের রুমটা খালি দেখে ওর তো রীতিমতো হাত পা কাঁপছে। আয়াস ভাইয়া তো সত্যিই রুমে নেই, কিন্তু এটা কি করে সম্ভব? ভাইয়া আমার সামনে দিয়ে রুমে ঢুকেছে, আর বাড়ির ভেতরে ঢুকে কেউ আয়াস ভাইয়াকে কিডন্যাপ করবে সেটা তো ইম্পসিবল। কিডন্যাপের কথা মনে পড়তে ঈশা একটু আগে কল দেওয়া লোকটিকে কল দিল। সাথে সাথে কলটা রিসিভও হলো। কাপা কাপা কণ্ঠে ঈশা বলল। হ্যালো। কি প্রমাণ পেলেন তো? আপনার আদরের আয়েশ ভাইয়া রুমে আছে? আয়েশকে রুমে না পেয়ে ইতোমধ্যে ঈশার চোখে জল জমা হয়ে গেছে। কান্না মিশ্রিত গলায় ঈশা বলল। আপনি কে আর এসব কেন করছেন? প্লিজ সত্যি করে বলুন, আয়াস ভাইয়া কোথায়? আরে ম্যাডাম, সব কিছু এত সহজ। উনি আমাদের হাতে আছেন, আর আমাদের হাতের যদি কোনো জিনিস আসে সেটা পাওয়ার জন্য মূল্য দিতে হয়। আপনি যদি সেই মূল্যটা দেন তাহলে ওনাকে পাবেন। আদারওয়াইজ আয়েশ নামের কেউ ছিল সেটা চিরতরে ভুলে যান। না না না, প্লিজ আয়াস ভাইয়ার সাথে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি কি চান বলুন? আমি সব দিতে রাজি আছি, সব। আপনি শুধু বলুন আয়াস ভাইয়াকে ছেড়ে দেওয়ার জন্য আপনি কি চান। গুড গার্ল, আমাকে কষ্ট করে বুঝতে হলো না আর। এনিওয়ে, মেন কোথায় আসা যাক। যদি আপনি আপনার আয়েশকে পেতে চান তাহলে আমাদের অ্যাকাউন্টে এখনই 5 লক্ষ টাকা পাঠিয়ে দিন। 15 লাখ টাকা কেন? আয়াস ভাইয়ার জন্য বললে আমি আমার প্রাণটাই দিয়ে দিব। প্রয়োজনে আপনারা পুরো বাড়ি চাইলে পুরো বাড়ি লিখে দিতে বলবো বড় আব্বুকে। তারপরেও ভাইয়ার কিছু করবেন না প্লিজ। সরি ম্যাডাম, আমার আপনার প্রাণ বা আপনার বাড়ি চাই না। জাস্ট 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, তাহলে আপনার আয়াস 10 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি টাকা পাঠাতে না পারেন তাহলে ধরে নিন উনি আর কখনো বাড়িতে পৌঁছাবে না। এখন ডিসিশন আপনার। 10 মিনিটের মধ্যে আপনার আয়াসকে পেতে চান নাকি সারা জীবনের জন্য হারাতে চান, ভেবে দেখুন। ঈশা কাঁদতে কাঁদতে বলল। না না না, আমি টাকা পাঠাবো। আপনি প্লিজ আয়াস ভাইয়ার কোনো ক্ষতি করবেন না। আমি এখনই টাকা পাঠাচ্ছি। আপনি শুধু বলুন আমাকে টাকাগুলো কোথায় পাঠাতে হবে। তার মানে আপনি ওনাকে অনেক ভালোবাসেন, নয়তো এত তাড়াতাড়ি এতগুলো টাকা দিতে রাজি হতেন না। গুড, ভেরি গুড। অ্যাকাউন্ট নাম্বারটা আমি ইনবক্স করে দিয়েছি, আপনি সেটাতে টাকাগুলো পাঠিয়ে দিন। সময় মাত্র 5 মিনিট। সো টাইম স্টার্ট নাও। বাই।
কথাগুলো বলেই লোকটি হাসতে হাসতে কলটা কেটে দিল। কল কেটে ঈশা পড়ে গিয়েছে মহাচিন্তায়। কী করবে কিছুই বুঝতে পারছে না। বিষয়টা যে কাউকে বলবে সেটাও কয়েক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গিয়েছে ঈশা। শুধু মাথায় একটাই চিন্তা, আয়েশকে যে করেই হোক বাঁচাতে হবে, নয়তো কিডন্যাপারদের কোনো বিশ্বাস নেই, ওরা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ঈশা তৎক্ষণাৎ ওর ব্যাংক ম্যানেজারকে কল দিল, কিন্তু ঈশা ভুলেই গিয়েছিল যে এখন রাত 10টা, আর কোনো ব্যাংক থেকেই এখন কোনো রকম টাকা লেনদেন করা সম্ভব না। তাই ব্যাংকের ম্যানেজার সাফ জানিয়ে দিল যে এখন কোনো রকম টাকা ট্রান্সফার করা যাবে না। ঈশা অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু ম্যানেজার তার কথাতেই অটল রইল। শেষমেশ ঈশা রেগে মেগে কলটা কেটে দিল। এতক্ষণে যতটুকু চিন্তা ছিল এখন তার চেয়ে চিন্তাটা 1000 গুণ বেড়ে গেল। এখন কি করে টাকা পাঠাবে ও? যদি টাকা না পাঠায় তাহলে তো আয়েশকে কিডন্যাপাররা যা কিছু করতে পারে। ঈশা কি করবে বুঝতে না পেরে চিন্তিত হয়ে আয়েশের রুমে পায়চারি করতে লাগলো। ঈশা, তুই এখানে কি করছিস? হঠাৎ আয়েশের কণ্ঠ পেয়ে ঈশা চমকে দরজার দিকে তাকালো। আয়েশ দরজায় দাঁড়িয়ে আছে। আয়েশকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা কোনো দিক না ভেবে দৌড়ে গিয়ে আয়েশকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে রেখেই কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া তুই এসেছিস? তুই ঠিক আছিস? ঈশার এহেন কাজে আয়েশ তো রীতিমতো অবাক। তার থেকেও বেশি অবাক হচ্ছে ঈশাকে কাঁপতে দেখে। ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় আয়েশ বলল, ঈশা, কি হয়েছে? কাঁদছিস কেন? আর এভাবে কাঁপছিস কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছিস? আয়েশের আদুরে গলা শুনে ঈশার ভিতরে জমে থাকা সব ভয় যেন মুহূর্তেই চোখের জল হয়ে বেরিয়ে আসলো। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ও ও ও হ্যাঁ বল, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুই আগে বস, তারপর বল আমায় কি হয়েছে। প্লিজ ডোন্ট ক্রাই, আমি এসে গেছি না, প্লিজ ডোন্ট ক্রাই। বলতে বলতে আয়েশ ঈশাকে জড়িয়ে ধরে রেখে বিছানায় এনে বসিয়ে দিল। তারপর সেন্টার টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, আগে পানিটা খা। ঈশা বাধ্য মেয়ের মতো আয়েশের কাছ থেকে গ্লাস নিয়ে এক চুমুকে সবটুকু পানি খেয়ে নিল। আয়েশ গ্লাসটা আবারও আগের জায়গায় রেখে দিয়ে ঈশার সামনে হাঁটু গেড়ে বসল। তারপর ঈশার চোখের পানি মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, এবার বল কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না। তাহলে কাঁপছিস কেন? আর এভাবে কাঁদছিসই বা কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি তো একটু বাইরে গিয়েছিলাম। একটা আননোন নম্বর থেকে মেসেজ দিয়ে কে যেন বললো বাইরে যেতে, তাই বাইরে গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নেই সেখানে। বাট তুই হঠাৎ এটা জানতে চাইছিস কেন? কেউ তোমাকে মেসেজ দিয়ে বাইরে যেতে বললো আর অমনিই তুমি বাইরে চলে গেলে? আননোন নাম্বার থেকে মেসেজ পেয়ে বাইরে যাওয়ার কি দরকার ছিল? যার দরকার হয় সে ঘরে আসবে, তুমি কেন বাইরে গিয়েছো? কি হয়েছে বল আমায়। আমাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না। তাহলে আমি বাইরে গিয়েছি বলে এত রিয়্যাক্ট করছিস যে? তোমার ক্রেডিট কার্ডটা কোথায়? দেখি আমাকে দাও। আমার ক্রেডিট কার্ড দিয়ে তুই কি করবি? শপিং করতে যাবি বুঝি? একদম ইয়ার্কি করবা না, আমি সিরিয়াসলি বলছি। আমার এখনই 5 লাখ টাকা লাগবে। আমার ব্যাংক থেকেই নিতাম, বাট ব্যাংক এই মুহূর্তে বন্ধ, তাই তোমার থেকে কার্ড চাইছি। টেনশন করো না, আমি কাল সকালে ব্যাংকে গিয়ে তোমার টাকা তোমাকে ট্রান্সফার করে দিব। এত রাতে 5 লাখ টাকা দিয়ে কি করবি? আমার যা ইচ্ছা তাই করব, তুমি দিবে কিনা সেটা বলো, নয়তো আমি অন্য কোনোভাবে ম্যানেজ করব। আমি কি একবারও বলেছি তোকে টাকা দিব না? 5 লাখ টাকা কেন? তুই চাইলে আমার ক্রেডিট কার্ডে যত কোটি টাকা আছে সব নিতে পারিস, কিন্তু তোর হঠাৎ এত টাকার কেন প্রয়োজন হচ্ছে সেটা বল। দেখ, আমি তোকে কোনো জাস্টিফাই করছি না, জাস্ট জানতে চাইছি তুই এতগুলো টাকা দিয়ে কি করবি। আয়েশের যুক্তিসঙ্গত কথা শুনে এসে এবার আর কিডন্যাপের কথাটা লুকালো না। লম্বা একটা